নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নৈরাজ্যের বাংলায় সন্ত্রাসের কবলে পড়লেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। উত্তর 24 পরগনায় সকাল সকাল শুক্রবার তারা গিয়েছিলেন রেশন দুর্নীতির তদন্ত করতে সরবেরিয়ায়। সেখানে শাহজাহান নামে জনৈক তৃণমূল নেতা, খুব প্রভাবশালী উত্তর 24 পরগনা জেলা পরিষদের প্রাণী সম্পদ মৎস্য কর্মাধ্যক্ষ, সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি, বিরোধীরা তাকে বলেন দুষ্কৃতী। তার বাড়িতে তল্লাশির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেখানে তারা হামলার মুখে পড়েন, সংবাদ মাধ্যম হামলার মুখে পড়েন। এলো পাথারি ইট চলতে থাকে, ইডির আধিকারিকদের মাথা ফাটে, তাদের গাড়ির কাঁচ ভেঙে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারমুখী লোকজনের সামনে গুটিয়ে যান। তারা কিন্তু ঠিকই করেছেন। যদি তারা কোনোভাবে গুলি টুলি চালাতেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো, সেটা নিয়ে শাসক দল কিন্তু সারা বাংলা জুড়ে প্রচার শুরু করত যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে গ্রামবাসীরা আক্রান্ত হয়েছে। এসব করতো। ঠিক শীতলকুচির ঘটনা ছবি সামনে এনে তারা কিন্তু একটা ক্যাম্পেইন করত। সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা কিন্তু সাহসিকতার সঙ্গে সঙ্গে বিবেচনা বোধেরও পরিচয় দিয়েছেন এবং ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন। যারা চাকরি করে দুর্নীতির তদন্ত করছে, যে রাজনৈতিক দল বলে জিরো টলারেন্স করাপশনে, সেই রাজনৈতিক দলের একটা মাতব্বর, বিরোধীদের ভাষায় কুখ্যাত দুষ্কৃতী, তার অনুগামীরা এইভাবে ইডির আধিকারিকদের উপর যদি আক্রমণ করে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে পদক্ষেপ করা এবং হাইকোর্টেরও উচিত পদক্ষেপ করা। কারণ ইডির আধিকারিকদের যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তারা তদন্ত কি করে এগিয়ে নিয়ে যাবে? এই শাহজাহানের মতো একটা লোকের ক্ষেত্রেই যদি এই প্রতিরোধ হয়, তাহলে প্রভাবশালীদের দরজায় কড়া নাড়লে তার প্রতিক্রিয়া কি হতে পারে? প্রয়োজনে সেনা নামানো উচিত, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো উচিত। এই দুষ্কৃতীদের ছাড়া হবে না। এই দুষ্কৃতীরা যদি লোকসভা নির্বাচনের সময় বাইরে ঘুরে বেড়ায়, তাহলে অন্তত 30-40 কিলোমিটার ওই অঞ্চলের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। এরকম অনেকের নাম শোনা যায়, শাহজাহান, মুদাসসার, কি সব নাম যেন, জাহাঙ্গীর। এরা কারা আমি জানি না, আমি শুনি বিরোধীদের কাছে। সব মাতব্বর, সবই এক একজন ছোটবাবু অঞ্চলে, আর এদের মাথার উপর কাদের হাত আছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন না, এক বিধায়ককে তুই তো বোম মানিস, তার এখন জেড ক্যাটেগরির নিরাপত্তা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, তাহলে আমার আপনার নিরাপত্তা কোথায়? যখন তখন যা কিছু করতে পারে। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের সময় কি হলো আমরা দেখেছি। আমাদের রাজ্যপাল গিয়েছিলেন, নাটকবাজ রাজ্যপাল, অনেক কথা বলেন কিন্তু কাজের কাজ কিছু করতে পারেন না। অন্য রাজ্যপাল দরকার পশ্চিমবঙ্গে, অন্য রাজ্যপাল দরকার। তাহলে নৈরাজ্যের বাংলা যে বললাম, যথাযথ নয় কি? আপনারাই বলুন না, কোথায় প্রশাসন? কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে থেকে ইডির আধিকারিকরা গিয়েছে, তারা আক্রান্ত হলেন, মাথা বাঁধলো, গাড়ির কাজ, আরো বড় কিছু করতে পারত। প্ররোচনা দেওয়া হচ্ছিল। এরা কারা? এরা দুষ্কৃতী এবং দুষ্কৃতীদের মদত দেয় দুষ্কৃতীরা। এটাই বাস্তব। অভূতপূর্ব ঘটনা। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সি রেড করে, এটা তাদের কাজের মধ্যে পড়ে। কাউকে জানিয়ে কারোর বাড়িতে তল্লাশি অভিযান করা যায় না, তার কোনো মানেই হয় না তল্লাশি অভিযানে। কোথাও দেখেছেন ভারতবর্ষের কোন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির উপর এইভাবে চড়াও হয়েছে? তবে এর ফল ভুগতে হবে।
এত সহজে বিষয়টাকে ছেড়ে দেবে না সংশ্লিষ্ট পক্ষ, কেন্দ্রীয় সরকার। এবং আদালতের দ্বারস্থ হলেও আদালত কিন্তু কঠোর নির্দেশ দেবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের নিরাপত্তার ক্ষেত্রে, এবং সমস্ত তদন্ত প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সব রকমের ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। প্রয়োজনে আদালত নির্দেশ দিক। আদালতের একটা নির্দেশে তো ঘুম উঠে গেছে অনুপ্রাণিত গৃহপালিত একদল চিকিৎসক এসএসকেএম যে প্রভাবশালীদের অভয়ারণ্য, এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিছু বলেই সব ঢুকে পড়ে এসএসকেএম এ। কাকু 4.5 মাস ধরে রয়েছেন, ভাবুন তো, একটা বেড দখল করে। মাঝে শিশুর বেডেও গেছিলেন, যদিও একজন ডাক্তারবাবু, সম্ভবত কার্ডিওলজির বিভাগীয় প্রধান, তিনি বলেছেন কাকুর হৃদস্পন্দন ঠিকঠাকই আছে, সেই অর্থে কোনো কমপ্লিকেশনস নেই। হ্যাঁ, ওনার বাইপাস হয়েছে, সাবধানে থাকতে হবে, কিন্তু রিদমিক মুভমেন্টে কোনো সমস্যা নেই, হৃদস্পন্দন অনিয়মিত নয়। আর এমএসবিপি পীযূষ রায় কি বলছিলেন যে কাকুর শরীর ভালো নেই, ভয়েস স্যাম্পল পরীক্ষা দিতে গেলে সমস্যা হতে পারে। আবার কার্ডিওলজির বিভাগীয় প্রধান কি বলেছেন? বলেছেন কাকুর শরীরে আর কোনো কমপ্লিকেশনস নেই, এবং সেটার উপর বেস করেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দিয়েছিলেন যে 3 তারিখ রাত্রেই অভিযান করতে। অভিযান মানে কাকুর গলার স্বর নমুনা নিতে হবে। তিনি আদালতে ছিলেন 9টা পর্যন্ত, এবং এসএসকেএম এর সুপার এবং সংশ্লিষ্ট এমএসবিবিকে বলাও হয়েছিল যে আদালতের নির্দেশ মানতে হবে, কাকুর পরীক্ষা নিরীক্ষার জন্য ইডির সঙ্গে সহযোগিতা করতে হবে, এটা না হলে সেটা আদালত অবমাননার শামিল হবে। তাই বাধ্য হয়ে এমএসবিবি সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডির হাতে তুলে দিয়েছিলেন। অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসক কুলের মধ্যে সরীসৃপ প্রজাতির এই সব লোকজন বাংলার লজ্জা। এসএসকেএম একটা সাধারণ মানুষ ভর্তি হওয়ার জন্য কাঠখড় কত পোয়াতে হয় বলুন তো? বালু, কেষ্ট, তারপরে সুজয় ভদ্র, কৌস্তুভ রায়, আগে নাকি বিকাশ মিশ্রও ছিল, সব এসএসকেএম এ, সব পাক্কা চোর। কেউ ব্যাংকের টাকা কুড়িয়েছে, কেউ চিটফান্ডের সঙ্গে যুক্ত, কেউ খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত, কেউ নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত, কেউ কয়লা পাচারে যে পালিয়ে গেছে তার ভাই, সব এসএসকেএম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সুপার স্পেশালিটি হসপিটালের কি হাল! 24 জানুয়ারির মধ্যে অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসক কুলের মাথা যে আছেন এসএসকেএম এ, তাদেরকে জানাতে হবে কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কতজন প্রভাবশালী আছেন, তারা কিভাবে আছেন, কি সুযোগ সুবিধা পায়, কেন তারা আছেন। দুটো মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশ জানাতেই হবে। অনুপ্রাণিত গৃহপালিত সরীসৃপ প্রজাতির এইসব চিকিৎসকেরা বাংলার লজ্জা। এদের চিকিৎসক পরিচয় দিতে লজ্জা করে না? লজ্জা এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়। বঙ্গবাসীর উচিত এদেরকে চিনে রাখা। কাকুর কণ্ঠস্বরের নমুনা নিল, সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরির একজন ছিলেন, চিকিৎসকরা ছিলেন। কাকু সেদিন মানে বৃহস্পতিবার ভোরবেলা এসএসকেএম এ ফেরেন। পরের দিন সকাল সকাল ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কাকুর আইনজীবীরা সওয়াল করতে শুরু করলেন কি যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে সেটা যেন তদন্তের কাজে ব্যবহার করা হয়। মামার বাড়ির আবদার। মাননীয় বিচারপতি সৌমেন সেন বলেছেন যে কিসের প্রেক্ষিতে আপনাদের এই আবেদন? তারা বলেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার রায়ের কে চ্যালেঞ্জ করছেন তারা। তখন সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রায়ের প্রতিলিপি দেখতে চান, আইনজীবীরা দেখাতে পারেননি। মাননীয় ডিভিশন বেঞ্চ কাকুর আইনজীবীদের বলেন যে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন। তারা সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন। তখন মাননীয় বিচারপতি বলেন যে আপনার মক্কেল মামলায় পার্টি হয়ে যাক।
সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ আছে, তদন্তের স্বার্থে যদি কারোর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার প্রয়োজন হয় পরীক্ষা করতে পারে, কোনো বাধা নেই। তদন্ত যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য যদি কারোর অ্যাকিউজের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হয় করা যেতে পারে, এটা সবাই মানতে বাধ্য। তাই আমার ধারণা হাইকোর্টের কোনো বেঞ্চই এই কণ্ঠস্বরের নমুনা যেটা সংগ্রহ হয়েছে, যেটাকে মিডিয়া দেখা হবে, সেটা যদি তদন্তের কাজে ব্যবহার করতে চায় এজেন্সি, তারা কোনো বাধা দেবে না। ডেসপারেশনটা দেখুন, এটা কাকু করেননি, কাকুর মনিব সর্বতভাবে ডিলে করা, সর্বতভাবে যাতে আসল সত্যিটা প্রকাশ্যে না আসে তার জন্য চেষ্টা করা। আবার আইনজীবী পাঠিয়ে দিয়েছেন, এক ভদ্রলোক 3:30 আসলেন, আর পরের দিন সকালে 10টা সোয়া 10টার মধ্যে ডিভিশন বেঞ্চে তার আইনজীবী দাঁড়িয়ে বলল কাকুর মনিব এটা করেছেন। ভয় পাচ্ছেন তো যে কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ওই মোবাইলের ভয়েসের যদি মিলে যায় তাহলে তারও তো কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য তলব হতে পারে, তাকে তো আবার টাকাটাকি শুরু হবে। তাই মনিব নামিয়ে দিয়েছেন তার আইনজীবীদের যে ডিভিশন বেঞ্চ যাও, যে কোনো ভাবে রুখতে হবে, পারবেন না। জানেন মানিক ভট্টাচার্যের আইনজীবীকে সুপ্রিম কোর্টে মুকুল রোহাতগির পারিশ্রমিক কত একবার সার্চ করে নেবেন আমার দর্শকরা। তাহলে মানিক কত টাকার মালিক যে মুকুল রোহাতগিকে নিয়োগ করতে পারে আইনজীবী হিসাবে, যার অ্যাপিয়ারেন্স ফি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। মানিকেরও মনিব আছে, নাহলে মানিকের এত দাপট হয়? গটগট করে এসএসকেমে ঢুকে যাচ্ছেন, আমার গাড়ি কই, চোর মানিক। আর এই প্রেসিডেন্সি সংশোধনাগারে সুপারের প্রমোশন হয়েছে, এত খাতির করেছেন এইসব চোরগুলোকে ডিআইজি হয়ে গেছে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে ইডির আধিকারিকরা আক্রান্ত নৈরাজ্যের বাংলায়। শাসক দল যার মুখপাত্র আছেন, মাঝে কিছুদিন তাকে দেখা যায়নি, তৃণমূলের অন্দরে কানাঘোষা শোনা যাচ্ছিল তিনি বিরোধী দলনেতার সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন। ছোটবাবু জানতে পেরে তাকে লাইমলাইট থেকে সরিয়ে দেন, আবার দেখলাম তিনি ফিরে এসছেন। তার অমৃত বচন শুনুন, এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি টাকাবুকো নেতা সাংসদ দিলীপ ঘোষ কি বললেন সেটাও শুনুন। বলুন দিলীপ দা, আজকে ইডি আক্রান্ত হলো, আপনার কি প্রতিক্রিয়া? এবং সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, সেটা হচ্ছে সেই শাহজাহান শেখের জায়গা, যেখানে সে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে রাখতো এবং দেশে ছড়িয়ে দিত। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, 4 জন, তারপর 2 জনের বডি পাওয়া যায়নি এখনো। এবং লাগাতার ওখানে সেই আমফান আইলার টাকা লুট থেকে, নদী বাঁধ থেকে আরম্ভ করে পঞ্চায়েতের টাকা লুটের একটা জায়গা। সেইখানে একটা পৌঁছানো মুশকিল, কিন্তু ইডি ওখানে গেছিল, স্বাভাবিকভাবে সমস্ত গন্ডাদের দিয়ে ঘিরে মেরে তাদেরকে মাথা ফাটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার বর্ডার এলাকাটির এই অবস্থা হয়, সমাজ বিরোধীরা, দেশ বিরোধীরা দাপিয়ে বেড়ায়, আইন কানুন থাকবে না, তার কাটা থাকবে না, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলা কি হবে, ভারতবর্ষের কি অবস্থা? এরা যদি লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে তো গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে না। একদম ঠিকই, ভোটের পরিবেশ থাকবে না, ভোট দিতে পারবে না। 20 কিলোমিটার অবধি এলাকা, 50 কিলোমিটার এলাকা বর্ডারের, কোনো আইন কানুন নেই, সংবিধান নেই, কিছু নেই, ইলেকশনই হতে পারবে না। তাহলে আপনারা কিছু অ্যাপিল করবেন? সে তো হবে কেন্দ্রীয় সরকারের কাছে পরবর্তীকালে। হ্যাঁ নিশ্চয়ই, দেখা যাক কি হয়। ঠিক আছে দিলীপ দা, ঠিক আছে। এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে,
তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না। তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না।